নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদন। তো প্রতিবেদনটা হচ্ছে এই রকম যে আমাদের যে বীরভূম যে লোকসভা কেন্দ্র আছে, সেই বীরভূম লোকসভা কেন্দ্র নিয়ে। তো আমাদের ওই বীরভূম লোকসভা কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ত্রিমুখী লড়াই হচ্ছে। সেই ত্রিমুখী লড়াইয়ে আমাদের সব থেকে যদি এগিয়ে রাখা থাকে সেটা হচ্ছে শতাব্দী রায়, তারপরে আমাদের দেবতনু ভট্টাচার্য, তারপরে মিল্টন রশিদ। তো এরা এমনভাবে হয়ে আছে যে পরস্পর পরস্পরকে টেক্কা দেবে। মানে হয় না যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো এরা এইরকমভাবে হয়ে আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে আছে। তো কে ফার্স্ট কে থার্ড এরকম একটা খুব লড়াই চলছে। তো জাস্ট আমি বিভিন্ন এলাকার সোর্স থেকে কিছু ইনফরমেশান কালেক্ট করেছিলাম। তো এবার শতাব্দী রায়ের জন্য খুব টাফ, সত্যি বলছি খুব টাফ, মানে জেতাটা খুব টাফ। তার কয়েকটা কারণ হচ্ছে, এক নম্বর যদি কারণ বলি, মানে এক নম্বর কারণ সেটা হচ্ছে যে কি আমাদের বীরভূমের দীর্ঘদিনের যে ভোটের যে জমি তৈরি করার যে বিষয়টা, সেটা হচ্ছে যে কি আমাদের শতাব্দী রায়কে জেতানোর জন্য মূল কারিগর যদি বলি সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। তো প্রথম যেটা এক নম্বর কারণ সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। উনি কিন্তু বর্তমানে না থাকার ফলে তার একটা ইফেক্ট পড়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের যে সভাধিপতি আছেন কাজল শেখ। তো কাজল শেখ মহাশয়কে কিন্তু সেরকমভাবে এখানে বীরভূম লোকসভা কেন্দ্রে সেভাবে পাত্তা দেওয়া হয়নি। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, শতাব্দী রায়ের যে আগে যেভাবে ঘোরার বিষয়টা ছিল সে তুলনায় গ্রামে গিয়েছে, সেখানে গিয়ে বলতে শোনা গেছে বা লোকজন তাকে বলেছে যে আপনি তো প্রতিনিয়ত আমাদের গ্রামে আসেন না বা এলাকায় দেখা যায় না। এই একটা তথ্য। আর একটা হচ্ছে যে কি হারার মূল যদি কারণ, মানে শতাব্দী রায় যদি হেরে যায় তার মূল কারণ হচ্ছে মিল্টন রশিদ। মিল্টন রশিদ হচ্ছে মূল কারণ যদি হেরে যায়। তার কারণ হচ্ছে মিল্টন রশিদ এমন একটা প্রার্থী যেখানে কিন্তু নিজের এলাকায় তাকে সবাই খুব ভালোবাসে। আর শতাব্দী রায় যে এলাকায় এগিয়ে থাকে সেটা হচ্ছে তিনটে তিনটে জায়গায় প্রচণ্ড পরিমাণে এগিয়ে যায়। সে তিনটে জায়গায় হচ্ছে হাসন, মুরারই, নলহাটি। এই হাসন, মুরারই, নলহাটি এই তিনটা বিধানসভা কেন্দ্রে শতাব্দী রায় এগিয়ে যায়। এই জায়গাতেই সব থেকে বড় সমস্যা এবার তৈরি করেছে, সেটা হচ্ছে মিল্টন রশিদ। মিল্টন রশিদ এই বড় সমস্যাটা তৈরি করেছে। আর একটা শোনা যাচ্ছে মোহাম্মদবাজার ব্লকের যে একটা পঞ্চায়েত, দুটো পঞ্চায়েত আছে, সেকেটা এবং পুরানো গ্রাম, সেইখানেও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায়কে। কারণ সেই জায়গাতেও কিন্তু মিল্টন রশিদ লিড পেয়ে যেতে পারে। যদি সত্যি সত্যি মিল্টন রশিদের ক্ষেত্রে এটা পজিটিভ হয় যে মিল্টন রশিদ নলহাটি, মুরারই, হাসন 1, হাসন 2, আর এই মারগ্রাম, রামপুরহাট 1-এর মারগ্রাম, আর এইদিকে মোহাম্মদবাজার ব্লকের সেকেন্ডা এবং পুরানো গ্রাম, এই জায়গাগুলো থেকে যদি সত্যি লিড পেয়ে যায় তাহলে কিন্তু শতাব্দী রায়ের এবার জেতা মুশকিল আছে। আরেকটা হয়ে গেছে যে যখন দেখছে কি চারিদিক থেকে একটা ইনফরমেশান যায়, তো সেটা যখন স্টেট লেভেলে গিয়েছে সেখানে দেখা গেছে যে কি আমাদের যে দুনিগ্রাম বা হাসনের কিছু এলাকায় বা মুরারই বলেন বা নলহাটি বলেন, সেই জায়গায় একটা সমস্যা তৈরি হয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোলের জন্য কিন্তু আমাদের যে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম মহাশয়, ওনাকে কিন্তু চেষ্টা করা হয়েছিল যে কি ড্যামেজটা যেন কন্ট্রোল করতে পারে। কিন্তু সেটা আমার মনে হয় না সম্ভব হয়, কারণ এত তাড়াতাড়ি সেই ড্যামেজ কন্ট্রোলটা করা সম্ভব হয়নি। এই কয়েকটা ফ্যাক্ট হচ্ছে শতাব্দী রায়ের জন্যে হারার একটা মানে মাইনাস পয়েন্ট বলতে পারেন।
আর যদি প্লাস পয়েন্ট বলেন, যদি শতাব্দী রায় জেতে, তার প্লাস পয়েন্ট হচ্ছে একটা সময় বিজেপি কী করেছিল, একটা প্রার্থী ঠিক করেছিল, কিন্তু যা হোক কোনো এনওসি না পাওয়ার জন্য আমাদের যে আইপিএস অফিসার দাঁড়িয়েছিলেন সেটা ক্যান্সেল হয়ে দেবতনু ভট্টাচার্য মহাশয় দাঁড়িয়েছেন। তো ওনাকেও অনেক সময় মানে দেওয়াল লিখন একটা ইফেক্ট পড়তে পারে, কিন্তু যদি বিজেপির যে ভোট ছিল সেই ভোট যদি বিজেপি ধরে রাখতে পারে আর কিছুটা হলেও বাড়াতে পারে, তাহলে কিন্তু শতাব্দী রায়ের জন্যে সত্যি টাফ হয়ে যাবে। তো এখানে সত্যি বলতে কি মিল্টন রশিদ প্রচুর পরিমাণে ভোট কাটবে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 2-3 মানে এই যে লড়াইটা, এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে বোঝা যাবে সেই 4 তারিখের পর। তো এখানে আমি সব থেকে যেটা আমার মানে চারিদিক থেকে যে সোর্স, সেই সোর্স থেকে যতটুকুটা আমার ইনফরমেশান কালেক্ট হয়েছে আমি আপনাদের এটা ভিডিওতেই আমি বলছি, কারণ আমি কোনো মানে গ্র্যাপের বিষয় বা কোন রকমের ভিডিওর তথ্য বা ব্লগ বা বিধানসভা ধরে ধরে আমি আপনাদের এটা বলছি না যে এই বিধানসভা থেকে এতটা ভোটে লিড পাবে, এটা থেকে অতটা লিড পাবে, এটা না। যেটা আমি বিভিন্ন এলাকার সোর্সে যে তথ্যগুলো আমি পেয়েছি সেই তথ্য অনুযায়ী আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার এই প্রতিবেদনে। তো সত্যি এই বীরভূম সত্যি টাফ হয়ে গেছে, কারণ যদি শতাব্দী রায় জেতে তাহলে কিন্তু খুব জোর হলে 10-এর উপর যাবে না। আর যদি এইটা সব জায়গা থেকেই শোনা যাচ্ছে যে এবার শতাব্দী রায়ের মার্জিনটা কমে যাবে, জেতার যে মার্জিন সে মার্জিনটা কমে যাবে, মার্জিন কমে যাবে এই যে কথাটা বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে, তার মানে কিন্তু হেরে যাওয়ার একটা 99% চান্স আছে, মানে 99% চান্স আছে যে হেরে যেতে পারে বা মার্জিন কমতে পারে। এই মার্জিন কমে যাওয়াটাই একটা 99% চান্স হচ্ছে যে বিরোধী হিসাবে যে আমাদের এখানে বিজেপি আছেন বা জোট প্রার্থী আছেন, এরা দুজনের মধ্যে কেউ যদি একটু ভোট বেশি পেয়ে যায় তাহলে কিন্তু শতাব্দী রায়ের কপালে সত্যি খুব কষ্ট আছে, কারণ হেরে যেতে পারে। তো আপনাদের এই রেজাল্ট জানতে গেলে সেই 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমার সংক্ষিপ্ত একটা প্রতিবেদন, কারণ আমি বিভিন্ন এলাকা থেকে যে সোর্স আমার আছে সেই সোর্স থেকে আমি এটুকুটা জানতে পেরেছি যে শতাব্দী রায় এবার খুব জিতলে খুব কম মার্জিনে জিতবে। এই কম মার্জিনে জিতার জন্য যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে কম মার্জিনে জিতবে, এই যে এটাই বলছে, এখানেই দেখা যাবে যে কি কম মার্জিনের জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে ফেল করছে। তো এটা খুব সত্যি ভালো লাগবে বা খুব টাফ হবে যদি শতাব্দী রায় নিজের এলাকার ভোট ধরে রাখতে পারে তবেই। আর মিল্টন রশিদ যেহেতু ভোট কাটছে, এটা সব জায়গায় শোনা যাচ্ছে যে কি ওখানে প্রচুর পরিমাণে মিল্টন রশিদ ভোট পাবে, তাহলে ও যদি ভোট পেয়ে থাকে, উনি ভোট পেয়ে থাকলে কিন্তু সত্যি শতাব্দী রায়ের জন্যে একটা টাফ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আর এটা আশা করি 4 তারিখের রেজাল্টে আমরা জানতে পারবো। তার আগে জাস্ট বিভিন্ন ধরনের যে সমস্ত সমীক্ষা দিচ্ছেন সেখানে কিন্তু শতাব্দী রায় এখনও পর্যন্ত এগিয়ে আছেন, তবে রেজাল্ট 4 তারিখে বলবে কে দেবতনু ভট্টাচার্য না শতাব্দী রায়। এই দুজনের মধ্যেই একটা বিশাল কন্টেস্ট হওয়ার চান্স আছে। তো আশা করি আমাদের কি অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। তো আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করি বীরভূম কার, শতাব্দী রায় না দেবতনু ভট্টাচার্যের। তো এটা আমাদের 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নমস্কার।